আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই লাইভে যুক্ত হয়েছি। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে কালের কণ্ঠে একটি ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং এই কার্ডটি অনেকেই শেয়ার করেছেন এবং আমাকে অনেকে জানতে চেয়েছেন যে এটার সত্যতা কতটুকু। কালের কণ্ঠের যে কার্ডটি, এখানে লেখা আছে অধ্যক্ষ 2500 টাকা, উপাধ্যক্ষ 2100 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা করে তারা বাড়ি ভাড়া হিসাবে পাবেন। এই যে কার্ডটি, এই কার্ডটি আসলে যখন 5% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন হয়েছিল, ওই সময়ের কার্ড, অর্থাৎ 5% আকারে যদি বাড়ি ভাড়া প্রদান করা হয় তাহলে একজন অধ্যক্ষ 2500, একজন উপাধ্যক্ষ 2100 টাকা এবং একজন অন্যান্য যে আপনার শিক্ষক বা কর্মচারী রয়েছেন সর্বনিম্ন 2000 টাকা পাবেন। সুতরাং যে কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এই কার্ডটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা আগের কার্ড, কিন্তু আমি দেখেছি অনেক সচেতন শিক্ষক এবং সচেতন সহযোদ্ধা এই কার্ডটি অবচেতন মনে শেয়ার করেছেন। আমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে বিষয়গুলো ভেরিফাই করে শেয়ার করা উচিত, কারণ এগুলোর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয় এবং এগুলো অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে শেয়ার করা উচিত। আরেকটি বিষয়, বাড়ি ভাড়ার বিষয়টি আমি ইতিমধ্যে বলেছি যে এগুলো আপনার সকল অধিদপ্তর, মাদ্রাসা, কারিগরি এবং মাউসি সকল অধিদপ্তরকে ইতিমধ্যে আপনার চিঠির অনুলিপি দেওয়া হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যাতে পার্সেন্ট আকারে এই মাস থেকে দেওয়া হয় এবং কাজও শুরু হয়েছে। আমরা যেটুকু তথ্য পেয়েছি, বিভিন্ন দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি ইনশাআল্লাহ আগামী যে আমাদের যে বেতন হবে, নভেম্বরের বেতন, ডিসেম্বরের প্রথমে যেটা আমরা ড্র করব, ওখানে হয়তো আমাদের 7.5% বাড়ি ভাড়া আমরা পাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের যে এমপিও নীতিমালা। গতকালকে আমার প্রতিষ্ঠানে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা ফোরামের নেতৃবৃন্দ এসেছিলেন আমার সাথে সাক্ষাৎ করতে এবং ফুলের শুভেচ্ছা জানাতে। আমি তাদের সামনেই, তারা আমাকে বলেছিলেন যে আমাদের যে ফাইলটি অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যে নীতিমালাটি আছে, এটা 13টি কোয়ারি দিয়ে এটা মন্ত্রণালয়কে পাঠিয়েছেন এবং মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি জনাব মাসুদুল হক, উনি নাকি তাদেরকে জানিয়েছেন যে তারা এই কোয়ারিগুলোর জবাব দিয়ে এটা আপনার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমি এটা পরে ভেরিফাই করার জন্য সচিবের যে পিএস আছে তার সাথে, মাদ্রাসা এবং কারিগরি তার সাথে কথা বলি। তিনি তখন বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারলেন না, বললেন যে শাখায় কথা বলেন। তখন আমি এমপিও, যিনি মাদ্রাসা কারিগরি এমপিও শাখার প্রধান ডেপুটি সেক্রেটারি জনাব আব্দুল হান্নান মহোদয়, তার সাথে কথা বলি। তিনি তখন আমাকে জানালেন, তাৎক্ষণিকভাবে তিনি তার যে অধস্তন যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে ডেকে, ফোনে আমাকে রেখেই তাদের কাছ থেকে তথ্য নিলেন যে না, এই কোয়ারিগুলোর উত্তর এখন অধিদপ্তর থেকে পাঠানো হয়নি। পরে আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আমাদের যে ডিজি মহোদয়ের যে পিএ আছেন তার সাথে মাহফুজ সাহেবের সাথে আমি কথা বলি। মাহফুজ সাহেব তখন আমাকে বললেন যে আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। উনি কিছুক্ষণ পরে আমাকে SMS করলেন যে এই ফাইলটি এখন জনাব বেনজির আহমেদ সহকারী পরিচালক তার টেবিলে আছে এবং উনি এটা রেডি করে পাঠাবেন। আমি পরে বেনজির সাহেবের সাথে কথা বলি, বেনজির ভাইকে তখন বলি যে আপনি এটা দ্রুত দিবেন। উনি বললেন যে আমি আজকে সকালে, অর্থাৎ গতকালকে সকালে উনি পেয়েছেন এবং উনি এই ফাইলটি উনি বলেছেন যে আজকের মধ্যে উনি যে কোয়ারিগুলো আছে এগুলোর জবাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠাবেন। আজকে পাঠিয়েছেন কিনা আমি জানি না, গতকালকে তিনি বলেছিলেন যে আজকে পাঠিয়ে দিবেন।
এটা পাঠানোর পরে শিক্ষা মন্ত্রণালয় এটা আবার অর্থ মন্ত্রণালয় পাঠাবে, অর্থ মন্ত্রণালয় যদি এটা পাশ করে দেই তারপরে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সমাধান হবে। বিশেষ করে আমাদের জেনারেল টিচাররা যারা অষ্টম গ্রেড পাচ্ছে না ওনাদেরই সমাধান হবে। আমাদের ইবতেদায়ীর যে শিক্ষকদের যে গ্রেড বৈষম্যটা দূর হবে, 13তম গ্রেডের ব্যবস্থা ওখানে রাখা হয়েছে, এটা সমাধান হবে। আরো অনেক বিষয় আমাদের যদি নীতিমালাটা এটা যদি আপনার রিফর্ম হয় এবং এটা যদি ফাইনালি আপনার পাবলিশড হয় তাহলে এখানে অনেকগুলো সমস্যার সমাধান হবে। আমরা কিন্তু এটার পেছনে লেগে আছি। আমরা যখন পে কমিশনের মিটিং এ বসেছিলাম, পে কমিশনের মিটিং এর পরে মাগরিবের পরে জয়েন্ট সেক্রেটারি জনাব মাসুদুল হকের সাথে কথা বলে ওনাকে বলেছিলাম যে আপনি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই নীতিমালা পাশ করার ব্যবস্থা করে দিবেন। তো আমার মনে হয়েছে যে আমরা কথা বলার কারণে দ্রুত ওরা কোয়ারি দিয়ে পাঠিয়েছেন। তো সব মিলিয়ে আমরা এটার পেছনে কাজ করছি। আশা করি মাদ্রাসার যে নীতিমালাটি আছে এটা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ পাবলিশড হবে এবং আমাদের মাদ্রাসার শিক্ষকদের কর্মচারীদের সেই সামান্য কিছু বৈষম্য এখানে আছে যেগুলো আপনার এই নীতিমালা পাশ হলে অনেকগুলো তারা ওখান থেকে হয়তো পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো এটা আছে। আরেকটি বিষয় আপনারা দেখেছেন যে আমাদের অনেক শিক্ষক আমাকে ঢাকার ডিডি তার এখানে নাকি অনেকগুলো ফাইল আটকে আছে আমাকে বললেন। চট্টগ্রামেরও বলেছেন যে ফাইল আটকে আছে। আমি পরিচালকের নাম্বার একজন আমাকে দিয়েছিলেন, তার সাথে আমি ফোন করেছি কিন্তু আমি কানেক্ট করতে পারিনি। আমি গাজীপুরের যিনি ডিডি আছেন, ঢাকার যিনি ডিডি আছেন তার সাথে আমি ফোনে কথা বলেছি, ডক্টর মুস্তাফিজুর রহমান সম্ভবত তার নাম। তার সাথে আমি কথা বলেছি, উনি আমাকে বলেছেন যথাযথ প্রক্রিয়ায় যত ফাইল ওনার এখানে পেন্ডিং আছে উনি বলেছেন সবগুলো আমরা দ্রুত সময়ে ছাড় করব। সার্ভারের প্রবলেমের কারণে ওনাদের পক্ষে আসলে এগুলো ছাড় করা সম্ভব হয়নি। তো আমি ইন জেনারেল আমরা একটা পোস্টও দিয়েছি যে যেখানে যেখানে আমাদের শিক্ষকদের ফাইলগুলো আছে যাতে দ্রুত সময়ের মধ্যে এগুলো ছাড় করা হয়। এর বাইরে কল্যাণ অবসরের ব্যাপারে আসলে আমাদের যে প্রবলেমগুলো চলছে যে কল্যাণের আপনার অবসরের আপনার আবেদন করা যাচ্ছে না, কল্যাণ অবসরের টাকা পয়সা পাচ্ছে না, এই ব্যাপারে কল্যাণ অবসর যারা নতুন আপনার দায়িত্ব পেয়েছেন ওখানে দেখি ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করে আমরা কথা বলবো কি অবস্থার মিনিস্ট্রিতে। আগামী সপ্তাহ একটু যাওয়া যায় কিনা চেষ্টা করছি, ওখানে গিয়ে আরো কিছু বিষয় আছে এগুলো নিয়ে আমরা হয়তো কথা বলবো। বদলির ব্যাপারে এখানে আসলে বদলির ব্যাপারে কথা বলতে ইচ্ছা করে না, এরপরে অনেক শিক্ষক ফোন করে অনেক রিকোয়েস্ট করে, যার কারণে তাদের দিকে তাকায় হয়তো কথা বলতে হয়। কারণ যে অসভ্য ভাষায় কিছু অসভ্য শিক্ষক মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে গালিগালাজ করে এবং তাদের কমেন্ট দেখলে মনে হয় যে এগুলো আসলে মানে চরম অসভ্য এবং পারিবারিক যথেষ্ট শিক্ষার অভাব আছে। কারণ আমরা আন্দোলন করে 4টি বৈষম্যের 2টি একেবারেই এমপিভুক্ত শিক্ষকদের জন্য 2টা বৈষম্য দূর করেছি, আর 2টা বৈষম্য আমরা কিছুটা আমরা দূর করেছি। এবং এই ক্ষেত্রে আমরা কারো কাছ থেকে তো 1 টাকাও নেই নাই। আপনি কি আমাকে মানে এজেন্ট নিয়োগ দিয়েছেন যে আপনার মানে কাজ আমি করব, না করতে পারলে আমি ব্যর্থ হয়েছি, এটা না করলে ওইটা না করলে আমার জনপ্রিয়তা 10 নামবে। এত জনপ্রিয়তার আমার দরকার নাই। আমি আমার জনপ্রিয়তার জন্য কাজ করি না। জনপ্রিয়তার জন্য কাজ করলে জনপ্রিয়তাকে কাজে লাগায় লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ আছে আমার হাতে, ছিল, এখনো আছে লাখ লাখ টাকা কামানোর সুযোগ আমার হাতে আছে শুধু তদবির করে। কিন্তু এই পর্যন্ত অন এয়ারে বলছি যাদের কাজ করে দিচ্ছে, আজকে অনেকের জন্য তদবির করেছি, গতকালকে তদবির করেছি। আমার কাছে যখন মনে হয় যে কেউ মাজলুম তার পক্ষে কথা বলি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা খুশি হবেন, ব্যক্তিটা যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি হবেন, সেই জায়গা থেকে শুধু কাজ করি। এখানে কারো কাছ থেকে 2 টাকা কামানোর ধান্দা কোনো সময় ছিল না, এখনো নাই। যদি কেউ বলতে পারেন কারো কাছ থেকে কারো কাজ করে দিয়ে কারো কাছ থেকে 1 কাপ চা খেয়েছি 1 টাকা নিয়েছি, শিক্ষক আন্দোলন করবা। সুতরাং আমাকে এগুলো ভয় দেখায় লাভ নাই যে আপনার জনপ্রিয়তা কমে যাবে, আপনার পতন হবে। আমার এগুলোর কোনো ভয়ই নাই। আমার এই নেতৃত্ব থাকলে আমার লাভ নাই, আমার লস। আর এখানে এগুলো তো করলে সারাক্ষণ মনে করে ফোন আসে, এই তদবির করতে হয় ওই তদবির করতে হয়, ফোন করার পরে এত প্রচুর পরিমাণ ফোন রিসিভ করতে হয়, আমার তো ব্যক্তিগত কোনো লাভ নাই। এইটুকু লাভ শিক্ষকদের জন্য কাজ করি, শিক্ষকরা দোয়া করে, অসভ্য কিছু শিক্ষক ছাড়া যারা মানে এখানে আইসে সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক শিক্ষার অভাবে উল্টাপাল্টা কমেন্ট করে, এই অসভ্য কিছু শিক্ষক ছাড়া সবাই দোয়া করে আমাদের জন্য। যার কারণে আসলে ওই শিক্ষকগুলোর দিকে তাকায় শিক্ষকদের জন্য কাজ করি, এই অসভ্যগুলোর দিকে তাকায় আসলে মূলত শিক্ষকদের জন্য কাজ করি না। আমরা প্রেস ক্লাবের যে আন্দোলন, এই আন্দোলনে চাইলে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করতে পারতাম। কেন আপনাদের কাছে কি কোনোদিন চেয়েছি যে 1 টাকা আমাদেরকে দেন? চাই নাই তো। সুতরাং আমার নেতৃত্ব গেলে তো আমার কোনো লস নাই,
বরং আমার নেতৃত্ব যদি না থাকে, আমি যদি শিক্ষকদের দিয়ে কাজ না করি, আমার অফুরন্ত সময় থাকবে, আমার আরো অনেক সোর্স আছে যেখানে আমি কাজ করার সুযোগ পাবো। কিন্তু আমি সুতরাং আমাকে এগুলো মানে ভয় দেখায় লাভ নাই। যারা নেতৃত্বকে ব্যবহার করে টাকা পয়সা কামাই করছে অতীতে, যারা ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায় করেছে, তাদেরকে আপনারা এগুলো ভয় দেখান। আমারও ভয় দেখায় লাভ কি? আমি এগুলো ভয় পাই না, কারণ আমার তো এখানে কোনো লাভ নাই। আপনার জন্য কাজ করলে আমার ব্যক্তিগত কোনো লাভ নাই। বাড়ি ভাড়া পাইছি, আপনি যেমন পাবেন আমিও পাবো। উৎসব ভাতা পাইছি, আপনি যেমন পাবেন আমিও পাবো। ইনক্রিমেন্ট আমি যেমন পাইছি আপনিও পাবেন। বৈশাখী আমি যেমন পাইছি আপনিও পাবেন। সুতরাং আমার তো এর বাইরে কোনো লাভ নাই। মানুষ দোয়া করে, ভালোবাসে, এইটুকুই লাভ, এর বাইরে কোনো লাভ নাই। ব্যক্তিগত আমার এই যে ক্ষমতা, যেটুকু শিক্ষক আন্দোলনের কারণে আমার যেটুকু ক্ষমতা আছে বা যেটুকু মানে আমার কাজ করার সুযোগ আছে, এটা ব্যবহার করতে আমি কারো কাছ থেকে পয়সা নেই না। যেহেতু নেই না, সুতরাং আমাকে এগুলো বলে তো লাভ নাই যে আপনার জনপ্রিয়তা চলে যাবে, আপনার পতন দেখতে পাবো। আপনি বসে থাকেন আমার পতন দেখার জন্য, আপনি বসে থাকেন আমার পতন দেখার জন্য, আমার জনপ্রিয়তা দশ নামানোর জন্য আপনি বসে থাকেন। আমার এগুলো নিয়ে কোনো টেনশন নেই। যতদিন পারি সুযোগ থাকে কাজ করব, না করলে কাজ করব না। এটা তো আমার কোনো পেশা না যে শিক্ষক আন্দোলন করতে হবে, শিক্ষকদেরকে জিম্মি করে টাকা কামাইতে হবে, এটা তো আমার পেশা না। আমি এগুলো করি না। সুযোগ থাকলে কাজ করবো না, এটা করবো না, অসুবিধা নাই। আমাকে এগুলো হুমকি দিয়ে লাভ কি? বরং আপনি নিজে যে একটা অসভ্য, মানে নিজের পারিবারিক যে শিক্ষার দুর্বলতা আছে, এটার পরিচয় আপনারা এখানে কমেন্টের মাধ্যমে দেন। আল্লাহর হস্তে এই অসভ্য শিক্ষকদেরকে বলবো যে আপনারা আমার ফলোয়ার হিসেবে থাকবেন। আল্লাহর হস্তে আমার এখানে বিদায় নেন। আমার এই অসভ্য শিক্ষকদের কোনো দরকার নেই। আল্লাহর হস্তে এখান থেকে বিদায় নেন, এখানে কমেন্ট করার দরকার নেই। আপনারা আপনার রাস্তা মাপেন, আমি আমার মতো করে আমি কাজ করি। আমি কারো মানে কে কি বললো এগুলো নিয়ে আমি আসলে চিন্তা করি, আমি কাজ করি না। আমি আমার বিবেকের জায়গা থেকে কাজ করি। বিবেক যদি বলে এটা কাজ করার দরকার, আমি করি। আমার বিবেক যদি বলে এই কাজ করার দরকার না, আমি করি না। আপনার কথায় আমি কাজ করি না, করবো না আমি কাজ। সুতরাং যারা এখানে এসে মানে অশ্লীল কমেন্ট করেন, আল্লাহর হস্তে আপনাদেরকে বলবো আমার এখান থেকে বিদায় নেন। আপনার মতো ফলোয়ার আমার দরকার নাই, আপনার কমেন্টেরও দরকার নাই, আপনার ফলোয়ারও আমার দরকার নাই, আর আপনার মতো শিক্ষকের নেতা হওয়ার আমার কোনো আগ্রহ নাই। আশা করি আজকের পর থেকে যারা এই অসভ্য বিভিন্ন রকমের কমেন্ট করেন, অসভ্য শিক্ষকগুলো আমার এখান থেকে বিদায় নেবেন। আমি এখানে আপনাদেরকে দেখতে চাই না। বদলির ব্যাপারে আমি ওই দিন মিনিস্ট্রিকে কথা বলেছি, মিনিস্ট্রির সাথে আমি পিএস এর সাথে কথা বলছি যে আপনারা দ্রুত সময় বদলিটা দেন এবং সবার জন্য বদলি দেন। আপনার ভালো লাগলে আপনার পছন্দ হলে আপনি থাকতে পারেন, নাহলে আমার এখান থেকে আপনি আমাকে আনফলো করে চলে যান। আমি সবার জন্য বদলি চাই, আগেও বলছি, এখনো বলছি, কিন্তু আমি বদলি নিয়ে কথা বলতাম না। সারা দেশ থেকে শিক্ষকরা ব্যাপকভাবে ফোন করে বদলির ব্যাপারে কথা বলার জন্য। আজকেও সুনামগঞ্জ থেকে একজন শিক্ষিকাও চিঠি রেখেছে আমাকে বদলি দেওয়ার জন্য। আমি বদলির ব্যাপারে কাজ করার জন্য একটু আগে এটা পেয়েছি, এই সন্ধ্যার আসরের পরে আমাকে পিউন এসে দিয়ে গেছে। তো আমি মূলত কাজ করি ওই সমস্ত লোকদের জন্য। আপনার জন্য আমার কাজ করার কোনো দরকার নাই। আপনি আমাকে নেতা মানানোর দরকার নাই। আপনি আপনার রাস্তায় হাঁটেন, যারা আপনার কাজ করে দেবো তাদের সাথে যান। আমি আপনার কাজ করার আমি করবো না, আমার প্রয়োজন নেই আপনার কাজ করার। বদলির ব্যাপারে আমার বক্তব্য একেবারে পরিষ্কার, আমি সবার জন্য বদলি চাই। আপনার ভালো লাগলে আপনার সাথে বাসায় থাকেন, নাহলে আপনি আপনার রাস্তা পাবেন, আমার কোনো সমস্যা নাই। আর আপনি পারলে যত খুশি আপনি সমালোচনা করেন, যত খুশি আপনি গিয়া আপনার মানে সোশ্যাল মিডিয়াতে আমার বিপক্ষে লেখেন, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নাই। কারণ আমি শিক্ষক আন্দোলনকে ব্যবহার করে আমি কোনো টাকা পয়সা ইনকাম করি না। সুতরাং আপনি আমার পিছনে লেখে আমার যদি নেতৃত্ব নাও থাকে, কাজ করার সুযোগ বন্ধ হয়ে গেলে আমার হয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। এই ক্ষেত্রে আমি সবার জন্য বদলি চাই এবং বদলির জন্য সবার জন্য যাতে বদলি দেই, আমি পরিষ্কার সচিবের পিএসকে বলে দিছি যে এটা জুটের দাবি, সবার জন্য বদলি দিতে হবে, সবার জন্য সুযোগ রাখতে হবে। কারো মন চাইলে বদলি হবে, কেউ মন চাইলে বদলি হবে না। সবার জন্য বদলির ব্যবস্থা রাখতে হবে, এটা আমাদের জুটের দাবি এবং দ্রুত সময়ের মধ্যে বদলি দিতে হবে। আমরা সবার জন্য বদলি চালুর জন্য যদি প্রয়োজন হয় জুটের পক্ষ থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব। আমি মন্ত্রণালয়ের সাথে আমরা গিয়ে কথা বলবো, কথা বলার পরে যদি ওনারা এই ব্যাপারে তাল বাহানা করেন, প্রয়োজনে এই সরকারের সময় আমরা এই বদলির জন্য আবার প্রয়োজন আমরা মাঠে নামবো। আমি সবার জন্য বদলি চাই। আমারও তো বদলির প্রয়োজন, আমি তো 200 কিলোমিটার করে চাকরি করি, আমার তো বদলির প্রয়োজন নাই। আমি আমার কথা বলবো না। শুধু আপনার স্বার্থ আপনি দেখেন কেন যে আপনি নিজে একা বদলি হয়ে যাইতে মন চাই, যে আপনি বদলি হয়ে যাবেন, আর কারো কোনো বদলির দরকার নাই। আমারও তো বদলির দরকার, আমি তো আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে আমি চাকরি করি। আমি কি আমার কথা বলবো না? আমি সবার জন্য বদলি চাই, আমার জন্য আমি বদলি চাই। সুযোগ থাকলে আমি যাবো, সুযোগ থাকলে আমি যাবো। যদি আমার প্রয়োজন না হয় আমি যাবো না। সবার জন্য আমি বদলি চাই। আমার যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, না থাকলে আপনি আল্লাহর হস্তে আপনি আমার এখান থেকে আনফলো করে চলে যান। দরকার নেই আপনাকে, আপনার সাপোর্টেরও দরকার নাই, সমর্থনেরও দরকার নাই, আমার আন্দোলনে আপনার আসারও দরকার নেই। আমার কথা একেবারে স্ট্রেট, ভাল লাগলে থাকবেন, না থাকলে আসসালামু আলাইকুম, যার যার রাস্তা মাপেন। আপনার ইচ্ছা আপনি আন্দোলন করে আপনি আদায় করে নেন।
আমি কারো বদলে আটকাই না, আটকানো আমার কোন দরকারও নাই, প্রয়োজনও নাই। আমি আমার দাবি জানাই যে আমাদেরকে এটা দেন, আমি এটুকু বলতে পারি। আমি কারো বদলে আটকাই দিই, আমি মন্ত্রণালয়ে কোনোদিন কাউকে বলি নাই যে অমুকের বদলে দেন না, অমুক দেন, তমুকের বদলে দেন না, অমুক দেন, একদিনও বলি নাই। আমি বলি এইটুকু বলছি যে সবাইকে বদলে দেন, সবাই, এটাই ইনসাফ, এটাই ইনসাফ, সবার জন্য বদলি চালু হোক। যার মনে চাই সে যাবে, যার মনে না চাই সে যাবে না, এটাই ইনসাফ। ফ্র্যাকশনাল বদলি এটা ইনসাফ না, এটা বেইনসাফি। আপনি বলবেন হ্যাঁ আপনি 600 কিলোমিটার বা 1200 কিলোমিটার দূরে চাকরি করেন, তো সবার জন্য যদি বদলি চালু হয় আপনার কি সমস্যা? আপনি তো আসতে পারবেন, আপনার জায়গায় আপনি আসবেন, আরেকজনের যার যেখানে জায়গা আছে সে ওখানে যাবে, সবার জন্য হইলে সমস্যা কোথায়? এগুলো করেই তো আপনারা বদলিটা আজকে এখন এক পক্ষ আপনারা মানে নীতিমালা বা বৃষ্টি হয়েছে, আরেক পক্ষকে আপনারা ইয়ে করছেন, রিড করছেন, আরো কত পক্ষ রয়েছে, কয়েক পক্ষ আপনারা হয়ে গেছেন। ওই আমাদের বাড়ি বাড়াতে তো কোনো পক্ষ হয় নাই, আমরা তো সবাইকে নিয়ে একসাথে কাজ করছি। তো বদলিতে আপনারা এত পক্ষ হয়েছেন কেন? সবাই মিলে এক হইতে পারেন না? সবাই মিলে মন্ত্রণালয় একসাথে যান, প্রত্যাশী কি বলে আপনার ইন্ডেক্সদারি, সনদদারি, তারপরে আপনার এনটিআরসি সুপারিশ, সবাই মিলে একসাথে যান, গিয়ে বলেন আমাদের সবাইকে বদলে দেন। এত এত ফ্র্যাকশন কেন আপনারা? এখন আপনাদের ফ্র্যাকশনের কারণে বদলি হয় না, এই দোষ আমার উপরে চাপান। আর কিছু আপনার দালাল আছে, দালালগুলো ওই যে উপর থেকে সেলিম ভুঁইয়া এবং তাদের যে কিছু দালাল আছে, এই দালালগুলোকে লাগাই দেয় আমার বিরুদ্ধে, মানে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। নিজেরা এক হয়ে গিয়ে মন্ত্রণালয়কে বলেন, এরপরে বলেন আপনার প্রয়োজন, আপনাদের জন্য আমরা কর্মসূচি দেবো প্রেস ক্লাবে। এক না হলে কারোর জন্য ওইভাবে আমাদের কর্মসূচি যাওয়ার সুযোগ নাই। নিজেদের মধ্যে নিজেরা মনে করেন এখানে কুন্দল করবেন, এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে মন্ত্রণালয়ের কথা বলবেন, আর দুশোবাজি হিসাবে এগুলো, এই সমস্ত চিন্তা বাদ দেন। আমি এখনো বলছি সবাই মিলেন একসাথে, সবাই মিলে একসাথে মন্ত্রণালয়ে যান, গিয়া বলেন যে আমরা সবাই মিলছি, আমাদের বদলি দিতে হবে, সবাই বলেন। এরপর আমরা জোর প্রয়োজন আপনাদের জন্য কর্মসূচি দিব। আমি এখন অন ইয়ারে বলছি, সবাই মিলে মন্ত্রণালয়কে গিয়ে বলেন। এরপরে যদি বদলি না হয়, বদলি যদি না দেয়, প্রয়োজনে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের নিয়ে শুধু বদলির জন্য জাতীয় গণপ্রত্যাশী জোট কর্মসূচি দিবে, আমি বলছি। কিন্তু আপনারা যদি গুতাগুতি করেন, আঞ্চলিক ভাষায় নিজেদের মধ্যে কুন্দল গুতাগুতি করেন, তাহলে আপনাদের জন্য কোনো কাজ করবে না বদলি নিয়ে সেটা। নিজেদের গুতাগুতির কারণে বদলি বন্ধ হয়, দোষ দেন আমার জাতি হিসাব, মানে বদলি বন্ধ করে দিছে, বদলি খাইয়ে ফেলছে, এই করছে এই করছে, ফালতু যত সব। নিজের মানে ব্যক্তিগত কোনো লাইফ নেই এখন, আর ব্যক্তিগত কোনো লাইফ নেই। কাজ করতে করতে, আপনাদের জন্য কাজ করতে করতে নিজের মানে ব্যক্তিগত পারিবারিক কোনো সময় বের করতে পারি না বাচ্চাদেরকে। শুক্র নাই, শনি নাই, রাত নাই, দিন নাই, ফোন তো আছে অফিসের মধ্যে, সারাক্ষণ অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে আসতেই আছেন। চেষ্টা করি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব, মানে যে কাজ নিয়ে আসে তাৎক্ষণিকভাবে ফোন করে চেষ্টা করি যে একটু সলভ করে দেই, একটু সহযোগিতা করি। কেউ আসছে এখানে কিন্তু কাউকে বিদায় করে দিয়েছি, তার কাজ করি নাই, একজনও বলতে পারবে না। কতজনের বেতন বন্ধ হয়ে গেছে, ফোন করে বেতন পর্যন্ত মানে ছুটাই দিছি। কেউ আমাকে দিচ্ছেন 1 পয়সা না, 1 টাকা কারো কাছে চাইছি আমি, কারো কাছ থেকে 1 পয়সা না, 1 কাপ চাও খাইনি। এই কাজগুলো যদি অন্য কেউ করতো, লাখ লাখ টাকা কামাইতো, প্রতি মাসে কামাইতো। চিনিও না, ফোন করে বলে যে স্যার আমার এই সমস্যা, আর অমুক জায়গায় একটু বলে দেন, তাৎক্ষণিকভাবে ফোন করে বলে দেন। আমি চিনিও না, জানিও না ভালো করে, এটুকু জানি যে মজলুম একজন শিক্ষক, একজন মজলুম শিক্ষক, তার জন্য সে বিপদে পড়ছে, ফোন করছে, তার জন্য একটু কথা বলা দরকার, এইটুকু বললেই ফোন করে বলে দিই। এরপর আসে আমার হুমকি দেয় যে আমার সাথে আমার পতন হবে, এই হোক, মানে এগুলো হবে, মানে আমার পতনের অপেক্ষায় আছে, আমি নাকি বদলি শেষ করে দিছি। আপনাদের মতো অসভ্য শিক্ষকগুলোকে আমার আইডিতে আমি আর দেখতে চাই না, আল্লাহর হস্তে বিদায় নেন, দরকার নাই আমার এত এত আমার ইয়ার দরকার নাই, এত ফলোয়ারও আমার দরকার নাই, আর এত আপনার আমার এত জনপ্রিয়তার দরকার নাই। আমি আল্লাহর হস্তে কাজ করি, আল্লাহর জন্য কাজ করি, আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ, আর কারো কাছে আমার জবাব দিতে প্রয়োজন আমি মনে করি না। আমার বিবেক যদি বলে যে আমি রাইট, আমি রাইট, আর বিবেক যদি বলে যে আমি অন্যায় করতেছি, তাহলে আমি অন্যায় করতেছি। এগুলো আমার হুমকি টুমকি দেওয়া লাভ নাই, এগুলো নিয়ে আমি এগুলো কোনো রকম আমি পাত্তা দিই না। আমি আল্লাহ, আমার বিবেক যদি বলে যে আমি সঠিক, আমি সঠিক, আর বিবেক যদি বলে যে আপনি মানে আমি সঠিক না, তাহলে আমি মনে করবো যে আমি ডিরেল হয়ে গেছি, আমি লাইনচ্যুত। সুতরাং আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা যারা অনেকে দূরে আছেন, দূর দূরান্তে আছেন, অনেকে কষ্টে আছেন, আমরা এটা বুঝি, আপনারা সবাই এখন সবাই একসাথে হন। আমি প্রয়োজন আপনাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে যাব, আমি ওয়ান ইয়ারে কথা দিচ্ছি। আপনারা সব গ্রুপ এখন, আমি সবাইকে নিয়ে একসাথে আমি মন্ত্রণালয়ে যাব, আপনাদেরকে একসাথে রাইখা মন্ত্রণালয়ে যাবো না, আমি বলবো, আপনাদের সামনে বলবো, সবাই একসাথে হন, একসাথে হন, মন্ত্রণালয়ে দেখি বদলি না দিয়ে কোন জায়গায় যাই। এরপরে যদি মন্ত্রণালয় না দেয়, আমি কথা দিচ্ছি জোটের পক্ষ থেকে সারা দেশ থেকে শিক্ষক এনে প্রয়োজনে লক্ষাধিক শিক্ষক একসাথে জমায়েত করে বদলি আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি দিব। কিন্তু আপনারা যদি ফ্র্যাকশন মানে এইভাবে নিজেদের মধ্যে যদি গ্রুপিং করেন এবং একজন আরেকজনকে গালিগালাজ করেন, আর আজিজ সাহেব বদলি বন্ধ করে দিছে, এই সমস্ত কথাবার্তা যদি বলেন,
আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জোটের আমরা বিভিন্ন জায়গায় আমরা কমিটি দিচ্ছি। ইতিমধ্যে প্রায় 10-15 উপর জেলায় আমরা শিডিউল দিয়েছি। বিভিন্ন জেলাগুলো আমরা সফর করব। আমাদের যে আছে, আগামীকালকেও আমি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলাতে যাব। ওখানে জোটের ইনশাল্লাহ উপজেলা কমিটি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ আগামীকালকে। নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, আজকে আমার সাথে সাক্ষাৎ করে গেছেন। তা আমরা চাচ্ছি আগামী দিনে জোটের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় কমিটি দিয়ে শক্তিশালী একটা অবস্থান তৈরি করব। আমাদের 6টি সংগঠন আছে, এগুলোর মাধ্যমে আমরা চাই আমাদের সবগুলো যৌক্তিক দাবি যাতে পর্যায়ক্রমে আদায় হয়। একসাথে তো সরকার পারবে না। আমরা চাই সবগুলো যৌক্তিক দাবি যাতে পর্যায়ক্রমে আদায় হয়। এটার জন্য কিন্তু আমরা রাত দিন পরিশ্রম করতেছি। আমাদের কোনো পার্সোনাল কোনো লাইফ নাই। আমরা যেভাবে কাজ করতেছি পার্সোনাল কোনো লাইফ আমাদের নাই। দিন রাত কাজ করতেছি এবং যতদিন পর্যন্ত কাজ করার সুযোগ থাকে করব। যদি দেখি কাজ করার সুযোগ নাই, করব না। কারণ এটা তো আমার টাকা পয়সা কামানোর কোনো এটা মেশিন না। আমার এটা এই নেতৃত্ব যেহেতু মেশিন না, এটা যে বন্ধ হলে আমার কোনো লস নাই। আমি তো এটা ব্যবহার করে আমি টাকা পয়সা কামাচ্ছি না বা কামাবো না, আমার এই চিন্তাও নাই। সুতরাং আমরা এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের বিক্ষিপ্ত যে ছোট ছোট যে দাবিগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা কাজ করব। মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আমরা এগুলো সমাধানের চেষ্টা করব। পাশাপাশি আমরা জোটের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা জোটের কমিটি দেবো বা আমাদের নিজেদের যে সংগঠনগুলো আছে এগুলো কমিটি দিব। আমরা এমনভাবে আমরা শক্তি অর্জন করতে চাই সাংগঠনিকভাবে, যাতে 2-3 দিনের নোটিশে আমরা ঢাকাতে যে কোনো সময় 1-2 লক্ষ শিক্ষক যাতে আমরা মানে জমায়েত করতে পারি। আমরা যে শুরুটা আমরা করেছি, যদি আমরা যদি আন্তরিকতার সাথে সততার সাথে কাজ করতে পারি এবং আমাদের যদি সত্যিকার অর্থে যদি আমরা বৈষম্য থেকে মুক্তি চাই, আগামী দিনে আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোটকে ব্যবহার করে আগামী দিনে শিক্ষকদের যত দাবি দেওয়া আছে প্রত্যেকটা নিয়ে, যেগুলো যৌক্তিক দাবি, আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু কথা বলেছি কষ্টের জায়গা থেকে, কারণ এগুলো যখন দেখি খুব খারাপ লাগে। এত কষ্ট করার পরে যখন এই সমস্ত অশ্লীল আপনার মানে শব্দ চয়ন করে, তখন খুব খারাপ লাগে। এগুলো এত কষ্ট যে মাঝে মধ্যে মনে হয় যে এগুলো সব বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠান চালাবো, অন্যান্য কাজকর্ম করবো, সামাজিক অনেক কাজ করার কোনো সুযোগ আছে, মাঝে মধ্যে মনে হয়। কিন্তু আবার আসলে এগুলো আমাদের তো আসলে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে নেশার মতো হয়ে গেছে আমাদের, যে শিক্ষকদের জন্য কাজ না করলে আসলে ভালোই লাগে না। সেই জায়গা থেকে আবার কাজ করা শুরু করি। তো এইটুকু দোয়া চাই, এইটুকু দোয়া করবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী। অসভ্য যারা আছে তাদের কাছে আমি দোয়া চাই না, দরকার নেই আপনাদের দোয়ার। যারা শুভাকাঙ্ক্ষী আমার, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন, এইটুকু দোয়া চাই যে যাতে আপনাদের জন্য নিঃস্বার্থভাবে যে অতীতে যেভাবে কাজ করেছি এইভাবে যাতে কাজ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। দেখেন, আমরা কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি যে আমরা একটা উপদেষ্টা প্যানেল নিব। ওখান থেকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের অজস্র টাকা পয়সা আছে কিন্তু পরিচিতি নাই। উপদেষ্টা প্যানেলে যদি 8-10 জনের একটা উপদেষ্টা প্যানেল যদি আমরা নিই, ওখান থেকে যদি যাদের পরিচিতি নাই, কিছু টাকা পয়সা দিল শিক্ষক নেতৃবৃন্দ, আপনার এখানে একটা অফিসে আমাদের দরকার ঢাকাতে, আমরা ঢাকাতে গেলে বসার কোনো জায়গা নাই। আমাদের দেখা যায় আপনার ওই যে প্রেস ক্লাবের হোটেলে মিটিং করতে হয়, নাহলে দাঁড়ায় প্রেস ক্লাবের ভিতরে মিটিং করতে হয়। তো আমরা যেহেতু এখন বাংলাদেশের একটা বড় একটা শক্তি এখন জাতীয়করণ প্রত্যাশী জোট, আমাদের অন্তত একটু বসার একটু জায়গা দরকার। আমি একটা পোস্ট দিছি যে আমরা একটা অফিস নিব। আমাদের এখন প্রায় প্রতিদিন মিটিং করতে হয়, বিভিন্ন জেলায় যেতে হয়। আমরা সামনে দিয়ে আপনারা দেখবেন প্রতিদিন 2টা জেলায় আমাদের মিটিং। আমাদের তো এই যে চলাফেরা, আমরা কি বাসে লোকালে চলাফেরা করে আমরা কি প্রতিদিন এইভাবে সম্ভব? আমি ওই দিন গেছি আপনার 5:30 বের হয়েছি, ফরিদপুর মিটিং করে আসছি আপনার আপনার গত শনিবারে কি বলে দুবাউড়া, সরি এটা এই যে ময়মনসিংহের একটা আপনার উপজেলাতে দুবাউড়া নাকি গৌরীপুর, ওখানে আমার মাহফিল ছিল শনিবারে। মাহফিল শেষ করে আমি রাত 3টার সময় আসছি। আপনি বলেন ফরিদপুর গিয়ে গৌরীপুর এসে পরে এই ময়মনসিংহ আমার মনে করেন আমার মাদ্রাসায় আসা, এটা কি সম্ভব ছিল প্রাইভেট কার ছাড়া? আমরা এখন এই লোকাল বাসে গিয়া ঘুরে আমাদের তো আসলে কাজ করা সম্ভব না। তো আমি বলছি আমরা তো শিক্ষকদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে নেই, চাইও না আপনাদেরকে যে আপনারা টাকা পয়সা দেন। আমরা বলছি যে যাদের টাকা পয়সা আছে তাদের কিছু পরিচিতি দরকার। ওনারা যদি আমাদের জোটে উপদেষ্টা হন, আমরা যদি ওনাদেরকে বিভিন্ন মিটিংয়ে একটু ওনাদেরকে অতিথি করি, ওনারা যদি থাকেন, একটু সম্মানিত হইলেন, ওনারা কিছু টাকা পয়সা, যেহেতু অজস্র টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে ডোনেট করলে আমরা একটা অফিস দিতে পারি। আর জোটের পক্ষ থেকে একটা গাড়ি, আমরা এতে খুব বেশি টাকা না তো, আর 10-12 লাখ টাকা হলে গাড়ি নেওয়া যায়, একটা গাড়ি আমরা নিতে পারি। কি সমালোচনা শুরু করছে, আমরা বিকাশ নাকি হয়ে গেছি, অমুক হয়ে গেছি। আরে ভাই, আমি কি আপনার কাছে টাকা চাইছি?
আপনার কাছে টাকা চাইছি যে আপনি আমাকে টাকা দেন? প্রেস ক্লাবে যদি শহীদ মিনারে যদি আন্দোলনের সময় টাকা চাইতাম তো টাকা তো 50 লক্ষ টাকা উঠতো, 1 কোটি টাকা শিক্ষকরা দিত ওই সময়। আমরা কি চাইছি কারো কাছে 1 টাকা? এখান থেকে বুঝেন না যে আমরা আসলে টাকার লোভী না আমরা? এটা এইটুকু কমন সেন্স কি আপনার নাই যে আমরা টাকা লোভের? আমরা কিন্তু আমাদের জরুরি যে কাজগুলো, একটা গাড়ি নিয়ে গেলে আপনার ওই দিন ফরিদপুর থেকে 12,500 টাকা ভাড়া দিতে হয়েছে। এখন যদি আমাদের নিজস্ব গাড়ি থাকতো, আমাদের যদি একটা ড্রাইভার থাকতো, তাহলে আসা যাওয়ার শুধু গ্যাস খরচটা, ড্রাইভার তো একদম থাকলে মাস শেষে তার একটা হয়তো বেতন দিতে হবে, শুধু আমার গ্যাস খরচটা যাইতো, টোলে হয়তো কিছু খরচ যাইতো, এখানে আমার কমপক্ষে মানে অন্তত 8,000-9,000 টাকা আমার সেভ হইতো। তো প্রতিদিন এই টাকাগুলো তো এখন লাগতেছে আমাদের, অথচ আপনাদের কাছে টাকা চাই না। আমরা বলছি আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা উপদেষ্টা নিব, যারা আসে স্বেচ্ছায়, যাদের অজস্র টাকা আছে, যে একটু পরিচিত হবো, তাদেরকে আমরা এখানে রাখবো। আমি তো আপনার কাছে টাকা চাই না, শিক্ষকের কাছে টাকা চাই না, আমরা তো বলি নাই যে আমাদেরকে 5 টাকা 10 টাকা দেন, 100 টাকা দেন। আমরা কি চেয়েছি? কেন আপনারা এরপর সমালোচনা করলেন? আপনাদের আসলে হীন মানসিকতার কারণে এতদিন পর্যন্ত আপনারা বঞ্চিত আছেন এবং ছিলেন। এবং আমি তো ওই বলি তো যে আমরা শিক্ষকরা আমরা মনে করি কি যেটুকু আমরা পাই এটাই আমাদের মানে যথেষ্ট, আমাদের এর বেশি দরকার নেই। আমরা মনে করি যে আমরা এইটুকুই যোগ্য। আর আপনাদের এই হীন মানসিকতার কারণে আপনারা এতদিন বঞ্চিত ছিলেন। আমরা মনে হয় আসলে কিছু পাগল, তো আমরা নিজের খায়া মানে নিজের ঘরে খায় সেরকম মানে ইয়ে করার কি, বনের মহিষ তাড়ানোর মতো হয়েছে আর কি, আমরা ম্যাচ তাড়ানোর মতো হয়েছে। আমরা এই কাজগুলো করি তো এখন বৈষম্য দূর করে দিচ্ছি, এখন বড় বড় কথাবার্তা আপনারা বলেন। আমরা মানে কথা বললে অ্যাটাক করতে একবারও চিন্তা করেন না যে এই মানুষগুলো কিভাবে 22 দিন টানা আন্দোলন করছে। কয়দিন আপনি ছিলেন 22 দিনের আন্দোলনে? কে কয়দিন ছিলেন? এই প্রেস ক্লাবে যখন আর শহীদ মিনারে যখন আমাদের, আপনি তো গেছেন হোটেলে গিয়ে রেস্ট করে ঘুমায় আসছেন, আপনি চলে গেছেন বাসায় গিয়ে রাতে ঘুমায় আসছেন। আমরা তো এখানে 24 আওয়ার্স আমাদেরকে এখানের মধ্যে থাকতে হয়েছে। জামা বিচ্ছে, টুপি বিচ্ছে, গেঞ্জি বিচ্ছে, পায়জামা বিচ্ছে। এর বিনিময়ে কি দিচ্ছেন আপনি আমাকে? আমি কি 5 টাকা নিচ্ছি আপনার কাছ থেকে? নিচ্ছি 5 টাকা আপনার কাছ থেকে? একটা কমেন্ট করার আগে একবার নিজের বিবেকে বাঁধে না যে এই লোকগুলো কি কাজ করছে আপনাদের জন্য? একবার বিবেকে বাঁধে না? হুট করে এসে একটা কমেন্ট সাইরা দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।